নমস্কার। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির বিষয় ডিভাইড অ্যান্ড রুল। হ্যাঁ, তার সঙ্গে কি কি রিলেট করব। ডিভাইড অ্যান্ড রুল, দেহ, সমাজ, আরজিকর, সন্দীপ। কি অবাক হচ্ছেন না? কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন? আপাত দৃষ্টিতে পাবেন না, কিন্তু আমি যদি পয়েন্টগুলো ধরিয়ে দিই এবং বিশ্লেষণের সাহায্যে আপনাদেরকে একটু ভাবাতে পারি, তবে ব্যাপারটা একেবারেই জলের মতো সহজ সরল হয়ে যাবে এবং এই বিষয়গুলো একে অপরের সঙ্গে কতটা জড়িত সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। ভিডিওটি দুটি পর্বে হতে পারে। একটি পর্বে এই এতটা বড় বিষয় রিলেট করা সম্ভব নয়। শেষ পর্যন্ত শুনবেন এবং প্রশ্ন জাগলে প্রশ্ন করবেন, ছড়িয়ে দেবেন। আর নিজেকে আলোকিত করতে গড্ডালিকা প্রবাহে গা যদি না ভাসাতে চান এবং দিনের শেষে যদি নিজের আঙুলটা কামড়াতে না চান, তবে চ্যানেলটি মননশীল ব্যক্তি হলে তবেই সাবস্ক্রাইব করবেন, যারা ভাবতে ভালোবাসেন, ভাবাতে ভালোবাসেন। তাহলে ডিভাইড অ্যান্ড রুল, দেহ, সমাজ, আরজিকর, সন্দীপ ঘোষ মহাশয়। তাই না? দেখুন কত বড় থেকে আমার একটা ব্যক্তিতে চলে গেছে, আস্তে 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 বড় বিষয় থেকে ম্যাক্রো থেকে মাইক্রো। ডিভাইড অ্যান্ড রুল মানে কি? কোনো এক জনগোষ্ঠীকে, মূলত এটা জনগোষ্ঠীর ক্ষেত্রেই ব্যবহার করা হয়, জনগোষ্ঠীকে যাতে তারা ঐক্যবদ্ধ না হতে পারে, ঐক্যবদ্ধ হলেই প্রভুর বিপদ। প্রভু মানে সৃষ্টিকর্তা নন, মানুষ প্রভু, অর্থাৎ শাসকের বিপদ। তাই তাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন এজেন্ডার মাধ্যমে, কৌশলের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, ডিপ্লোম্যাসির মাধ্যমে ভিন্ন ভিন্ন করে রাখা, যাতে করে তারা একে অপরের সঙ্গে কখনোই মিলিত না হয়। অবশ্যই সাম্প্রতিককালে আরও অনেক কিছু যুক্ত হয়েছে এই এজেন্ডার মধ্যে। পেশা, জাতপাত, এগুলো আগেই ছিল, কিন্তু এগুলোকে শাসকেরা সেভাবে কখনো ব্যবহার করেনি। আমি আসছি এক এক করে। তো তাহলে সমাজকে নিয়ন্ত্রণ করতে গেলে জনগোষ্ঠীকে, জনসমাজকে, জনতাকে নিয়ন্ত্রণ করতে হবে। তা প্রভুদের ইচ্ছে মতো যদি চালাতে হয়, তাই না? তবে কি করতে হবে? ঐক্যবদ্ধ যাতে না হতে পারে তার জন্য কর্মসূচি চালিয়ে যেতে হবে। এটা গেল সমাজের বিষয়। কিন্তু সমাজের অঙ্গ কে? মানুষ। এবার মানুষকেও যদি আমরা সুস্থ থাকতে দিই, সুস্থ থাকা মানে সে সুস্থ চিন্তা করবে, তাই তো? সে ঠিকঠাক ব্যাপারগুলো ধরতে পারবে, তাহলে প্রতিবাদে সামিল হতে পারবে, প্রয়োজনে শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করতে পারবে। স্পার্টাকাসের মতো, জানেন নিশ্চয়ই, রোমান সাম্রাজ্যের দাস বিদ্রোহের নায়ক স্পার্টাকাস, যিনি কাঁপিয়ে দিয়েছিলেন রোমান সাম্রাজ্যের ভিত্তি। তবে ওই প্রাচীন স্পার্টাকাসের সঙ্গে আধুনিক লেনিনের আকাশ পাতাল পার্থক্য আছে। লেনিন প্রমোটেড ছিলেন, ফান্ডেড ছিলেন জায়নিস শক্তির দ্বারা, জেকব শিবদের মতো ব্যক্তিত্বের দ্বারা, কিন্তু স্পার্টাকাস তা ছিলেন না। এই বিষয়গুলো আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। তো যাই হোক, অনেকে বলছেন যে আমার যে পরবর্তী বই গ্রিগরি রাসপুটিন, সেখানে এই বিষয়গুলো এনেছে। বলশেভিকদের কিভাবে প্রমোট করা হলো, লেনিনকে কিভাবে প্রমোট করা হলো, এই বিষয়গুলো এসেছে, তথ্য হিসেবে এসেছে। কারণ অনেকে বলছেন যে স্যার, রাসপুটিনের সঙ্গে লেনিনের কী সম্পর্ক? তারা ভুলে যাচ্ছেন সমসাময়িক ছিলেন দুজনেই। জার সাম্রাজ্যের দ্বিতীয় নিকোলাসের যে সময়, সেই সময় একদিকে বলশেভিক পার্টির উত্থান হচ্ছে, লেনিনের উত্থান হচ্ছে, অপরদিকে গ্রিগরি রাসপুটিনের উত্থান হচ্ছে। গ্রিগরি রাসপুটিন
একজন সেই সময়কার বিশিষ্ট প্রাকৃতিক চিকিৎসক ছিলেন, কিন্তু এটা আমরা অনেকেই জানি না। তাকে ভণ্ড সন্ন্যাসী, ম্যাড মঙ্ক, কামুক, লোলুপ এইসব বলে তার এই পরিচয়টি কিন্তু ধামা চাপা দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো তুলে আনার জন্যই আমি এই বইটি এই সময়কে উপহার হিসেবেই বলবো। কারণ আপনাদের তো প্রশ্ন জাগা উচিত যে এরকম সময়ে আমি কেন একটি বই প্রকাশ করতে চলেছে। সম্পর্ক আছে নিশ্চয়ই, যোগাযোগ অবশ্যই আছে, তাই নয় কি? এই সময়ের নিরিখে এবার আসছি, তাহলে এবার ব্যক্তিকে কি করে আপনি অসুস্থ করবেন, সমাজকে অসুস্থ করছেন কিভাবে? রাজনৈতিক দলকে প্রমোট করে। আমি এইখানে এই ভিডিওতে মূলত রাজনৈতিক দল, যেটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম, এই বিষয়টির ওপর আলোকপাত করব। মিডিয়ার উপর আগে বহু আলোকপাত করেছি, তো তার আগে ব্যক্তিকে অসুস্থ করার কৌশলটা আমরা দেখে নেই। দেখুন কিভাবে ওরা ব্যক্তিকে অসুস্থ করে, যাতে করে সমাজকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ ব্যক্তি নামক ইউনিট নিয়েই সমাজ, ব্যক্তি নামক ইউনিট নিয়ে ফ্যামিলি, বেশ কিছু ফ্যামিলি নিয়েই পাড়া, পাড়া মিলেই গ্রাম, গ্রাম মিলেই সমাজ। ছোটোবেলায় আমরা পড়েছিলাম, সংক্ষেপে বললাম। এই সমাজকে ওরা রাষ্ট্র ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রণ করছে, এবং মডার্ন স্টেট যেটা, সেটা ওরাই তৈরি করেছে। আগে রাষ্ট্রের সীমারেখা এমন হার্ড অ্যান্ড ফাস্ট ছিল না, এমন সুচারুভাবে নিয়ন্ত্রিত হতো না। যাই হোক, আমি প্রসঙ্গ অন্তরে এখন যাব না। তাহলে ব্যক্তিকে অসুস্থ করতে গেলে ব্যক্তির মন এবং শরীরকে প্রথমে ভিন্ন করে দিতে হয় চিকিৎসার মাধ্যমে। চিকিৎসা কি? এখন দেখবেন মনোরোগ বিশেষজ্ঞ আছেন, সাইকিয়াট্রিস্ট, তাই তো? আচ্ছা, আবার দেহের জন্য আলাদা ডাক্তার আছে, পুরো দেহ নয় কিন্তু, নাক কান গলা, হার্ট স্পেশালিস্ট যাকে আমরা বলি কার্ডিওলজিস্ট, আবার কিডনি স্পেশালিস্ট হলে নেফ্রোলজিস্ট, স্নায়ুতন্ত্র স্নায়বিক সমস্যা হলে নিউরোলজিস্ট। কত রকম ভাগ আছে বলুন তো, আলাদা আলাদা সব ভাগ আর কি, মানে এত ভাগ উপভাগ আপনি ভাবতে পারবেন না। তাহলে কেন করা হয়েছে? ওই যে ডিভাইড অ্যান্ড রুল। কি অবাক হচ্ছেন? আসছে এক এক করে। যদি আমরা চিকিৎসা বিদ্যার আদিতে ফিরে যাই, আয়ুর্বেদের কথা বলছি না, হোমিওপ্যাথির কথা বলছি না, সবার কথাই, আলাদা করে কারো কথা বলছি না, সবার কথাই বলছি। এবং হোমিওপ্যাথি পরবর্তীতে, একদম প্রাচীন শাস্ত্র নয় কিন্তু, পরবর্তীতে এসেছে, অনেক পরে এসেছে হানিম্যানের হাত ধরে। সেখানেও কিন্তু এই মন শরীরকে আলাদা করে এত এত ভাগ উপভাগ করে চিকিৎসার কথা বলা হয়নি, সেখানেও হোলিস্টিক অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। হোলিস্টিক ব্যাপারটা কি আপনারা অবশ্যই জানেন, আমার পাঠক যারা রয়েছেন, যারা ভাবেন আমার সহযোদ্ধা, তারা জানেন। কি? কোনো একটা, যে কোনো কিছুই, সমাজ বলুন, দেহ বলুন, কোনো একটা অংশকে বিচ্ছিন্ন করে না ভেবে পুরো সিস্টেমের সঙ্গে জুড়ে, অঙ্গাঙ্গিকভাবে জুড়ে যে ব্যাপারটা আছে, একটা ইউনিফাইড হোল, এই বিষয়টিকে ভাবাই হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ, যার মাধ্যমে সমাজ এবং দেহে সুস্থতা আনা সম্ভব। কিন্তু সেটা ওরা ষড়যন্ত্র করে রুখে দিয়েছে। আপনি দেখুন আগে যেটা, এমনকি হিপোক্রেটাস, যাকে আমরা মডার্ন মেডিসিনের জনক মনে করি, তিনিও কিন্তু এই দেহ মনের এই বিভাগে বিশ্বাস করতেন না, হোলিস্টিক অ্যাপ্রোচের কথাই বলেছেন। শুধু তাই নয়, ইসলামের স্বর্ণযুগের বিশিষ্ট চিকিৎসক, যিনি ইবন সিনা নামে পরিচিত, আভিসেনাও বলা হয় পশ্চিমে, যিনি অ্যারিস্টটলের দর্শন থেকে অনেক কিছু নিয়ে নিজস্ব চিন্তাভাবনা বিশ্লেষণ যোগ করে অসাধারণ চিন্তাভাবনা প্রসব করেছিলেন, যা আমাদের গর্বিত করে, আলোকিত করে। সেই ইসলামী স্বর্ণযুগের চিকিৎসক, তিনি কিন্তু একজন দার্শনিক হয়েও চিকিৎসকও ছিলেন, এবং তিনি বোয়ান্ট্রপির মতো গুরুত্বপূর্ণ মনোরোগের চিকিৎসাও করেছিলেন। এই বিষয়ে আমার একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে অমৃতেশ্বর পুত্রা দ্বিতীয় খণ্ডে।
বোয়ান ট্রফি একটা মানসিক রোগ, হ্যাঁ, যে যে ক্ষেত্রে মানুষ নিজেকে হঠাৎ করে কোনো পশু ভাবতে শুরু করে। আপনি মানুষ হঠাৎ করে মনে হলো আপনি গরু, ভাবুন তাহলে কত বড় মানসিক রোগ। তো সেইটার চিকিৎসা কিন্তু ইবন সিনা সাফল্যের সঙ্গেই করেছিলেন, উল্লেখ আছে অমৃত সুপত্রা 2য় খণ্ডে। তাহলে হঠাৎ করে বলবো না, এই জায়নিক শক্তির উত্থানের পর থেকে এই বিভাগগুলো বাড়তে শুরু করে, এত বিভাগ চিকিৎসার। কেন? উদ্দেশ্য কি? আপনার মঙ্গল না ফার্মা কোম্পানির মুনাফা? উত্তরটা আপনারা জেনে গেছেন এতদিনে। ফার্মা কোম্পানির মুনাফা এবং টোটাল কন্ট্রোল। এই যেমন ধরুন আপনি মনের কারণে, মানসিক কারণে আপনি কোনো চিকিৎসকের কাছে গেলেন, মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন। তিনি কি শুধু আপনার মনের কথাই শুনবেন? মানসিক চিন্তাভাবনা টানাপোড়েন শুধু কাউন্সেলিংই করবেন? শুধু তেমনই করে থাকেন, সেটাও ঠিক আছে, সেটা তেমন ক্ষতিকর নয়। সবাই তো করেন না। করেন কি? করেন না। আবার এই যে কাউন্সেলিং, সেটাও কিন্তু পারিবারিক বিচ্ছিন্নতার কারণে, একাকিত্বের কারণেই এসেছে এই পেশাটা। আগে কিন্তু দরকার পড়তো না, যখন পরিবার সঙ্গবদ্ধ ছিল, যৌথ পরিবার ছিল, তখন পরিবার বা গ্রামের মানুষও, পাশাপাশি মানুষও, প্রতিবেশী মানুষও কিন্তু মানুষের এই পাশে থাকতো, তাই তো? কিন্তু এখন আর তো কেউ কারো পাশে নেই, সবাই বিচ্ছিন্ন। আর তাই এই কাউন্সিলিংয়ের জন্য আলাদা করে যেতে হয় আমাদেরকে, আধুনিক মানুষকে যেতে হয়। গ্রামেগঞ্জের মানুষ এখনও এই কাউন্সিলিংয়ের জন্য যান না, অত্যন্ত কম, বিরলই বলা যায়। তো যাই হোক, এবার গেলেন আপনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন, এমন অবস্থা আপনাকে নিয়ে গেল পরিবারের লোকজন, বা আপনি মনে করছেন বা কোনোভাবে যিনি ভালো হওয়া চাই, গেলেন। তো তিনি যদি আপনাকে দুটো কথা বলে বিদায় করে দেন তাহলে ঠিক আছে, কিন্তু তিনি যদি আপনাকে সাইকোট্রপিক ড্রাগ দেন, যেটা বেশিরভাগই দিয়ে থাকেন ফার্মা কোম্পানির ড্রাগ, তো এবার ধরুন আপনাকে নিউরোনটিন দেওয়া হলো আপনার মানসিক রোগ বা ডিপ্রেশনে বা হতাশাকে কাটানোর জন্য, বা নোরাপ্রামিন দেওয়া হলো। এগুলোর মারাত্মক সাইড এফেক্ট সম্পর্কে আপনাদের জানা আছে, দেখে নেবেন। ব্লাড ভিশন থেকে শুরু করে, বমি থেকে, নসিয়া থেকে শুরু করে মারাত্মক রোগ সাইড এফেক্ট হতে পারে, যেটা গুণে শেষ করা যায় না। এবার আপনার মন সারাতে গিয়ে আপনার শরীর অসুস্থ হলো তো হয়ে গেল। এবার আপনি কার কাছে যাবেন? শরীরের ডাক্তারের কাছে যাবেন। এবার আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সমস্যা, তার জন্য গেলেন। ধরুন আপনার কিডনির সমস্যা তৈরি হলো, বা আপনার চোখ ব্লাড ভিশনের সমস্যা তৈরি হলো। এবার আপনি ব্লাড ভিশনটা ক্রনিক হয়ে গেল, এবার আপনি সেটা ট্রিটমেন্ট করার জন্য কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলেন, তিনি কিছু ওষুধ দিলেন। এবার সেটা কমে গিয়েও আবার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের রোগ দেখা গেল, সমস্যা, তাই তো? এবার আপনি হার্টের সমস্যায় কারো কাছে গেলেন, কার্ডিওলজিস্টের কাছে গেলেন, সেটা তিনি আপনাকে ওষুধপত্র প্রয়োগ দিলেন। এবার সেটা গ্রহণ করার পরে আপনার কিডনির সমস্যা শুরু হয়ে গেল, হতেই পারে রিলেটেড না কোনো ওই যে সাইড এফেক্ট। তখন আপনি কার কাছে যাবেন? নেফ্রোলজিস্টের কাছে যাবেন। এইভাবে সব কটা ক্ষেত্রে যাতে করে আপনাকে চুষে নেওয়া যায়, নিংড়ে নেওয়া যায় এবং ধুঁকে আপনি বাঁচেন। ওরা কিন্তু চান না আপনার পয়সা কড়ি থাকলে আপনি বেঁচে থাকুনই ওরা চায়, তবে ইউজলেস ইটার্স হয়ে নয়, ওদের পরিষেবাটা গ্রহণ করে বেঁচে থাকুন, এটা ওরা চাইবে। আর যদি আপনার পকেটে কিছুই না থাকে, বা এইসব স্বাস্থ্যের ব্যাপারে আপনার কোনো আগ্রহই না থাকে, মানে ওদের পরিষেবার ব্যাপারে, তাহলে আপনি ইউজলেস ইটার, আপনি মরে গেলে ওদের কোনো যায় আসে না। কিন্তু আপনার যদি মালকড়ি থাকে পকেটে, এবং আপনার যদি এই ওদের স্বাস্থ্য পরিষেবাতে বিশ্বাস থাকে, অন্ধবিশ্বাস থাকে, তাহলে কিন্তু ওরা চাইবে আপনি বাঁচুন, ধুঁকে বাঁচুন। ওরা কিন্তু আপনাকে আবার একটা ডেট দেবে। এইভাবে তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, এটা ডিভাইড অ্যান্ড রুল হলো। অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গ হোলিস্টিক্যালি, মানে আপনার শরীর এবং মনের হোলিস্টিক চিকিৎসা না করে বিচ্ছিন্নভাবে অঙ্গ প্রত্যঙ্গর চিকিৎসা করতে গিয়ে একটিকে সাপ্রেস করে দিয়ে মনে হলো ওটা ভালো হয়ে গেছে আপনার, আপনি তার কিছুদিন পরেই দেখবেন আপনার
অন্য অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হচ্ছে, তখন আপনি কিন্তু ধরতে পারছেন না যে ওই যে ড্রাগটা ব্যবহার করা হয়েছিল, প্রয়োগ করা হয়েছিল আপনার ওপরে, ওটারই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অন্য অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হচ্ছে। আপনি আবার সেই ডাক্তারের কাছে গেলেন রিলেটেড। এই যে একটা চক্রব্যূহের মধ্যে আপনি পড়ে গেলেন, এটাই কি হলো, আপনার দেহ এবং মন টোটাল কন্ট্রোলের মধ্যে পড়ে গেল। কিভাবে এটা করতে পারলো ওরা? ওই যে ডিভাইড অ্যান্ড রুল। আপনার দেহ মনটিকে বিভিন্ন কম্পার্টমেন্টে ওরা ডিভাইড করে নিল। নাক, কান, গলা, হৃদরোগ বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, তাই তো বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন রকমভাবে কত যে ভাগ আছে দেখে নেবেন, শেষ করতে পারবেন না। এগুলোর মধ্যে ভাগের আবার উপভাগ আছে করে আপনার শরীরটিকে এবং মনটিকে ডিভাইড এবং রুল করে দিয়ে মাধ্যমে আপনার শরীরের দেহটিকে ওরা হাইজ্যাক করে নিল। আর ভৌ তো আছেই, আবার আসবে সামনে। তাহলে আপনি এই শরীরটাকে সুস্থ রাখার কথা ভাববেন না ওদের ওদের মিডিয়ার তৈরি খবর পড়বেন, না তার বাইরে গিয়ে আপনি সুস্থ চিন্তা করবেন? কখন করবেন? কিভাবে করবেন? আপনার মনটাও তো ওইভাবে ওরা চিকিৎসা করতে গিয়ে কন্ট্রোল করে নিয়েছে, ব্রেন ওয়াশ করে হয়ে গেছেন আপনি। তাই এটা হলো প্রথম অংশ। দেহকে কি করে ওরা ডিভাইড অ্যান্ড রুল করছে, করে ওরা ওদের কন্ট্রোল করছে এবং আমাদেরকে অসুস্থ করছে। তাই হোলিস্টিক যে কোনো চিকিৎসা, যেটা আদি থেকে উদ্ভব হয়েছে, হিপোক্রেটিস বারবার করে বলেছিলেন, যারা উত্তরসূরিদের জ্ঞানকে মানে পূর্বসূরিদের জ্ঞানকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যেসব পরবর্তীকালের চিকিৎসক, তারা তাদেরকে বিশ্বাস করবেন না, তারা ক্ষতি করতে চাইছে আপনার। তো এই পূর্বপুরুষ যে আমাদের যে উত্তরাধিকার, এটা হোলিস্টিক অ্যাপ্রোচ, তাকে অগ্রাহ্য করে ওরা মুনাফা বাড়ানোর জন্য যে চিকিৎসাবিদ্যাকে সামনে এনেছে, তাতে করে মানুষের রোগ মুক্তি দূরের কথা, খোঁজ নিয়ে দেখবেন আপনার পূর্বপুরুষরা কত সুস্থ ছিল, যারা বেঁচে পড়তে ছিলেন কত সুস্থ ছিলেন, আর এখনকার মানুষ কতটা সুস্থ, তাই তো? তাহলে এত এত বিভাগ, উপবিভাগ, এত এত ডাক্তার, এত এত ওষুধ, তা সত্ত্বেও কেন এত অসুস্থতা? প্রশ্ন জাগে না? তাহলে কী উদ্দেশ্যে এটা করা হয়েছে? প্রশ্ন জাগে না? বিখ্যাত চিকিৎসক, তিনি কিন্তু ফার্মা কোম্পানিরই, কিন্তু ব্যতিক্রমী চিকিৎসক। ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের মেন্ডেলসন, রবার্ট এস মেন্ডেলসন, তার কথাও আমি দ্বিতীয় খণ্ডে লিখেছি, অমৃত শপথটা দ্বিতীয় খণ্ডে সবিস্তারে। তিনি কি তার একটা পর্যবেক্ষণ জানেন? তিনি কিন্তু সেই সময়ে বউয়ের বিরুদ্ধে সরব ছিলেন এবং সদ্যজাতদের যে বউগুলো দেওয়া হয় তার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। আগে হ্যাঁ, এই বিষয়ে তার বেশ কিছু বইও আছে। সেই সব বইপত্র উদ্ধৃতি নিয়েই আমি আলোচনা রেখেছি অমৃত শপথরা দ্বিতীয় খণ্ডে। তো সেইখানে তিনি কি বলছেন জানেন? সেই উক্তিটিও আমি তুলে দিয়েছি যে পৃথিবীর 90% ওষুধপত্র, উনি 1900 বেশি দিনের কথা নয়, উনি অ্যাক্টিভ ছিলেন, এই বইপত্রগুলো 1970-80 এই সময়ে বেশিরভাগ লেখার 60-70-80। তো তিনি বলেছেন যে পৃথিবী থেকে যদি 90% ঔষধপত্র, চিকিৎসার সরঞ্জাম, এই যে যত সব আধুনিক সরঞ্জাম বেরিয়েছে, আরও বেরোবে আগামীতে, এবং অবশ্যই চিকিৎসক সহ 90%কে যদি বাদ দিয়ে দেওয়া যেতে পারত, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। হ্যাঁ, উনি বলে গেছেন। উনি হোমিওপ্যাথিক ছিলেন না, আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন না, তিনি মডার্ন মেডিসিনের চিকিৎসক ছিলেন। তিনি সত্য উচ্চারণ করেছিলেন। তাকে এখন অ্যান্টি ভ্যাক্সার বলে দাগিয়ে দেওয়া হয়, তাই তো? অথচ উনি বড় বড় পদে ছিলেন। কেন তখন এত বড় বড় পদে থেকেও এই কথাগুলো উচ্চারণ করতে পেরেছিলেন? কারণ তখনও টোটাল কন্ট্রোল স্থাপিত হয়নি ফার্মা কোম্পানির, তখনও সোভিয়েত ইউনিয়নের পতন হয়নি, তখনও বিশ্বে দুটো শক্তি ছিল, একটা ব্যালেন্স ছিল, টোটাল কন্ট্রোল তখন তৈরি হয়নি, এখন তৈরি হয়ে গেছে। তাই এখন কাউকে পাবেন না, দু একজন পাবেন, ইউরোপ আমেরিকায় পাবেন, তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
তাদের কথাও আমি দ্বিতীয় খণ্ডে লিখেছি। তাহলে শরীরকে কিভাবে কন্ট্রোল হচ্ছে, ব্যক্তিকে কি করে কন্ট্রোল করা হচ্ছে, সেটা আমি আলোচনায় শেষ করি, এখানে অবধি ইতি টানলাম। এরপরে আসছি সমাজ। সমাজকে ডিভাইড অ্যান্ড রুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো বর্তমানে রাজনৈতিক দল। আরও অনেক মাধ্যম আছে, কিন্তু সবচেয়ে বড় মাধ্যম হলো রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের সূত্রপাত কবে থেকে? আগে কি ছিল? রাজাদের সময় কি ছিল? না, ছিল না। গণতন্ত্র এবং রাজনৈতিক দল একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, অর্থাৎ গণতন্ত্র বা ডেমোক্রেসি প্রতিষ্ঠা যখন হলো, তখন থেকেই রাজনৈতিক দলের সূত্রপাত হলো। তো এই গণতন্ত্র বলতে আমরা বর্তমানে আধুনিক গণতন্ত্রের কথা বলি। গ্রিসের যেখান থেকে ডেমস মানে জনগণ, সেখান থেকে এই ডেমোক্রেসি শব্দটি এসেছে, সেটা আলাদা ছিল। বর্তমানে গণতন্ত্রের সঙ্গে গ্রিসিয়ার অ্যারিস্টটল বলুন বা প্লেটো বলুন, এইসব বড় বড় দার্শনিকের যে গণতন্ত্রের কথা উল্লেখ আছে যেখানে, তো তার সঙ্গে কিন্তু অনেক ফারাক আছে, গুলিয়ে ফেলবেন না। এই জায়নিক শক্তি উত্থানের পরেই সমগ্র বিশ্বে রাজতন্ত্রকে উত্থান শেষ করে দিয়ে, কারণ রাজাকে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ ইগো থাকে, তাকে পয়সা দিয়ে কেনা যায় না, কারণ সেই তো সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু এরা কি চাইল? জায়নিক শক্তি মূলত সেই সময় অবশ্যই ইহুদি যারা ছিলেন প্রথম সারির টপ লেভেলের, তারা তাদের ধনসম্পত্তি প্রকাশ করতে পারতেন না, রাজার কোপে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু তারা এমন সিস্টেম চেয়েছিল যেখানে তারা আধিপত্য করবে, তারা বিলিয়নিয়ারদের নিয়ন্ত্রণ করবে এবং তারা বিলিয়নিয়ার হবে, অর্থাৎ টোটাল সিস্টেমকে কন্ট্রোল করবে। এই কারণেই ইলুমিনাটি, এই কারণেই ফ্রিম্যাসন। ইলুমিনাটি ফ্রিম্যাসন নিয়ে বিস্তারিত আলোচনা করে রেখেছি আমি অমৃত সুপুত্র দ্বিতীয় খণ্ডে। বাংলাতে এই ধরনের বিস্তারিত আলোচনা, তথ্যপূর্ণ আলোচনা এটা আগে কেউ লেখেনি বলে আমি জানি। যাই হোক, তাহলে ওরা কি করলো? এই বিভিন্ন জায়গায় ফান্ডিং করে মানুষকে রাজনৈতিক দল গঠনের অনুপ্রেরণা দিল। যেমন সোভিয়েত ইউনিয়নে, তখন তো সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ছিল, বলশেভিক দলকে ওরা ফান্ডিং করলো, আমরা জানি। লেনিনকে ফান্ডিং করলো, ট্রটস্কিকে ফান্ডিং করলো। তো ওটাতে গেল মার্ক্সবাদকে। কেন? মার্ক্সবাদকেও কিন্তু ওরা প্রমোট করেছিল। এবং আপনারা জানেন যে ধনতান্ত্রিক শক্তির সে সময় প্রাণকেন্দ্র ব্রিটেনেই কার্ল মার্ক্সকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তিনি লন্ডনে বসেই তার লেখাপত্রগুলো চালিয়ে গিয়েছিলেন। কি করে? তাকে অ্যালাউ করা কেন হলো? কারণ এই শক্তি, রথচাইল্ড গোষ্ঠী যখন এই জায়নিস্ট ক্যাপিটালিজম, যেটাকে আমরা বলবো আর কি, এই রে আবার ইংরেজি বলে ফেললাম, দেখা যাক কি দাঁড়ায়। তো এই যে পুঁজিবাদ যেটা আমরা বর্তমানে দেখছি, সেটা যত ছড়াবে, যত শক্তিশালী হবে, তত অভাব, অভিযোগ, বেকারত্ব বাড়বে, তো মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। তো এই ক্ষোভটা যাতে করে এই প্রভুদের মাথা ব্যথার কারণ না হয়ে ওঠে, প্রভুদের বিরুদ্ধে, প্রভুদের চিনতে না যাতে না পারে এবং প্রভুদের নিকেশ করতে যাতে না পারে, তার জন্যই ওরা একটা কন্ট্রোলড অপোজিশনের জন্ম দিতে চেয়েছিল, যেটা হলো মার্ক্সবাদ। একটা মতবাদ যার মাধ্যমে মানুষ বিক্ষোভ টিক্ষোভ করলে ওটাকেই রাজনৈতিক দলের মাধ্যমে, মার্ক্সবাদী রাজনৈতিক দল, যেটা দেখবেন আমাদের দেশে এম.এন. রায় কিন্তু জানেন তো সিপিআইয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তাসকান্দে 1920 এরকম সময়ে, 20-21 এরকম সময়ে আমাদের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। কিন্তু এম.এন. রায় পরে সরে যান এবং র্যাডিক্যাল হিউম্যানিজমে চলে যান, কারণ তিনি, আমার দৃঢ় বিশ্বাস, তিনি উপলব্ধি করেছিলেন যে আসলে ওই যে কী হচ্ছে ব্যাপারটা, এটা কি আদৌ মেহনতি মানুষের কথা বলে, সমাজ পরিবর্তনের কথা বলে, না আসলে এরা সমাজের নিয়ন্ত্রণ, সমাজের সেফটি ভালভ হিসেবে মানুষের বিক্ষোভকে, মানুষের দাবি দাওয়াকে একটি রাজনৈতিক দলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত করে, সেটা উনি উপলব্ধি করেছিলেন, সরে যান। তো যাই হোক, শুধু তাই নয়, পল সার্ত্রের মতো বিখ্যাত মার্ক্সবাদী ছিলেন এক সময় তিনিও কিন্তু মার্ক্সবাদ থেকে পরে সরে যান। এ বিষয়ে আমার লেখালেখি আলোচনা আছে। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এবার কি হলো, এই মার্ক্সবাদী দলগুলোকে গোটা বিশ্বে ওরা এই মানুষের বিক্ষোভ, লড়াইগুলোকে কন্ট্রোল করবার জন্য ওরা সামনে এগিয়ে দিল। মানুষ ভাবলো এই তো আমাদের পরিত্রাতা,
শুধু মার্ক্সবাদী দল নয়, অন্যান্য রাজনৈতিক দলকে ওরা প্রমোট করা শুরু করলো বিভিন্ন ওই উদ্দেশ্য একই, ডিভাইড অ্যান্ড রুল। আমি আসছি এক এক করে। এবার যারা মেহনতি মানুষ, যারা শোষিত নির্যাতিত মানুষ, সেটা চা বাগানের শ্রমিক হতে পারে বা ছোট ছোট কারখানা হতে পারে, টপ লেভেল আদানি আম্বানির বেলায় মার্ক্সবাদীরা কিছু করবে না, সেটা তো অলিখিত শর্ত। কারণ ওদেরকে বাঁচিয়ে রেখে ছোট ছোট স্বনিযুক্তিগুলোকে ধ্বংস করে একটা, যাকে আমরা বলি মনোপলি তৈরি করা, টোটাল কন্ট্রোল করতে গেলে মনোপলি করতে হবে, বিলিয়নিয়ারদের মনোপলি, সংযুক্তিকে ধ্বংস করতে হবে। সেই উদ্দেশ্যেই মার্ক্সবাদকে বিভিন্ন দেশে ব্যবহার করা হয়েছে। এবং কোনো মতবাদকে যদি সবচেয়ে বেশি অর্থ দেওয়া হয়ে থাকে এখনও পর্যন্ত, সেটা হচ্ছে একদিকে মার্ক্সবাদ, যেটা আমি পরবর্তী রাসপুটিন বইয়ে তথ্যসহ লিখেছি। সেই সময়ে দাঁড়িয়ে, মানে বর্তমানে তো শেষ নেই, সেই সময়ে দাঁড়িয়ে বলশেভিক বিপ্লবের সময় কত অর্থ দেওয়া হয়েছিল লেনিনকে বা বলশেভিক দলকে, তথ্য দিয়ে লিখেছে। এবার দেখুন আর কাকে দিয়েছে, ওই যে টেরোরিজম প্রমোট করবার জন্য ইসলামের নাম করে আকর ইসলামকে নস্যাৎ করে দিয়ে, ধামাচাপা করে দিয়ে, ওহাবি বলুন, সালাফি বলুন, এই যে গোটা বিশ্বে লাদেনকে সামনে এনে তালিবানদের প্রমোট করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের টেরোরিস্ট অর্গানাইজেশনকে প্রমোট করার জন্য ওরা প্রচুর অর্থ ঢেলেছে, ফান্ডিং। এই দুটোই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ফান্ডেড মানে অর্গানাইজেশন যদি বলেন। যাই হোক, এটা গেল, অর্থাৎ মানুষ, জনগণ বিশ্বাস করে ঝুঁকে পড়ল। এইভাবে বহু কলকারখানা বন্ধ করা হয়েছে, আপনারা জানেন, আমাদের রাজ্যে তথা আমাদের দেশে এবং গোটা বিশ্বে। কিন্তু টপ লেভেলের কারো গায়ে আঁচড় লাগেনি, তারা আরও দিনে দিনে ধনী হয়েছেন। তাই দেখবেন কার্ল মার্কস পুঁজিবাদের সমালোচনা করেছেন, কিন্তু রসচাইল্ড পরিবারের নাম উচ্চারণ করেননি। অথচ রসচাইল্ড পরিবার তখন যথেষ্ট, কার্ল মার্কসের সময় গোটা বিশ্বে প্রভুত্ব তৈরি করছেন, ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে ছড়িয়ে পড়ছেন এবং ইন্টারন্যাশনাল ফিনান্স দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাওয়া শুরু করেছেন। অথচ কার্ল মার্কস তাঁর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করলেন না। কেন করলেন না? ভাববেন না, ভাবতে তো হবেই আপনাকে, ভাবিয়ে ছাড়ব। হয় আপনি গালাগাল দেবেন, কিস্তি দেবেন, নয় ভাববেন, দুটোর একটা করবেন। গালিগালাজ কিস্তিটাও আমি স্বাগত জানাই, ওটা যত বাড়বে আমি বুঝবো হ্যাঁ আমি কাজ করছি, কিছুটা করতে পারছি। তো যাই হোক, তাহলে এইবার দেখুন, ওটা গেল ওই সেক্টরে। এইবার এছাড়াও তো আরও ব্যাপার থাকে সমাজকে নিয়ন্ত্রণ করতে গেলে, শুধু তো মেহনতি মানুষ, দারিদ্র্য, বেকারত্ব এই সব নিয়ে নয়। এসব নিয়ে নয় মার্ক্সবাদী দলগুলোকে এগিয়ে দিয়ে মেহনতি মানুষের দুনিয়ার মজদুর এক হও, এরকম করা গেল। কিন্তু ধর্ম আছে না, ধর্ম আছে, জাতপাত আছে, তাই ওগুলোকে আবার প্রমোট করবার জন্য আরও ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলকে ওরা তৈরি করলো, মানে ফান্ডিং করা শুরু করলো। যেমন ধরুন, কোনো একটা দল আপনি জানেন কি, গেরুয়া দল, মানে হিন্দুদের দল, এরকম একটা প্রচার আছে মিডিয়াতে, আপনারা তো জানেন, হিন্দুত্ববাদীদের দল হলো গেরুয়া দল, বেশ ভালো কথা। আবার কি এই মার্ক্সবাদী দল কি দেখবেন, ওরা আবার ইসলামিস্টদের সমর্থন করে, আপনারা দেখেছেন আগে, এখন অবশ্য সুর আস্তে আস্তে বদলাবে। মনে আছে, অনেক কাহিনী আছে। এই ধরুন, ইসলামিস্ট যখন টেরোরিস্টরা, মানে ইসলামের নামে যে টেরোরিস্টরা আর কি ধরা পড়ে এবং তারা মারা যায়, তাদের পক্ষে এদেরকে দেখবেন মার্ক্সবাদী অনেক বুদ্ধিজীবী তাদের পক্ষে কথা বলে এবং তারা বলে এটা হলো সমাজ ব্যবস্থার কারণে এরা শহীদ, এদেরকে শহীদের সম্মানও মার্ক্সবাদীরা দিয়ে থাকেন। এবং এতে করে কেউ হিন্দুত্ববাদীদের সঙ্গে মার্ক্সবাদীদের একটা ক্ল্যাশ তৈরি হয়, তাই তো। উপরে উপরে দেখবেন সেকুলার বলে গালিগালাজও করে হিন্দুত্ববাদীরা, এটা কিন্তু উপরে উপরের লেভেলে। কি ডিভাইড অ্যান্ড রুল, একদিকে তাহলে কি হচ্ছে, মার্ক্সবাদীদের দিকে দিয়ে ওরা এই টেরোরিজমকে ওরা পরোক্ষ প্রত্যক্ষভাবে সাপোর্ট করাচ্ছে, তাতে করে হিন্দুত্ববাদীরা খেপে যাচ্ছে, একটা ডিভিশন তৈরি হচ্ছে সমাজে,
তাই তো? এইভাবে দেখবেন বিভিন্ন রকমের রাজনৈতিক দলের বিভিন্ন রকমের এজেন্ডা আছে, মানে তারা উপরে উপরে এই খেলাগুলো খেলে মানুষকে ডিভাইড করবার জন্য। এই যেমন টিএমসি এখন দলটি, এই দলটি কিসের মুখ হয়ে এখন হয়ে গেছে? দুর্নীতির মুখ হয়ে গেছে। দুর্নীতি, করাপশন, এই এত টপ লেভেলের করাপশন শাসকের অনুমতি ছাড়া, সম্মতি ছাড়া সম্ভব? দু একটা ঘুষ না হয় আগেও নেওয়া হয়েছে সমাজে, কিন্তু প্যানেলের পর প্যানেল, শিক্ষক সমাজ, এই যে চিকিৎসকদের, আমি আসছি পরবর্তী ভিডিওতে, যেতেই হবে আমাকে। এই যে এটা কিন্তু সম্ভব হতো না যদি না প্রভুদের সহায় এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে পলিসি রূপায়ণের জন্য মোদিকেও বারবার ছুটে যেতে হচ্ছে দাভোসে, সুইজারল্যান্ডে, এবং সেখানে বারবার বেসরকারিকরণের কথা বলা হচ্ছে। সম্ভব হতো না হলে? নিজেই ভাবুন না কেন, বেসরকারিকরণ যখন, মানে সার্বিক বেসরকারিকরণের কথা যখন বলা হচ্ছে, সরকারি ক্ষেত্রগুলো বেঁচে থাকলে কি বেসরকারিকরণ সফল হবে? হবে না। তো সরকারি ক্ষেত্রকে ধ্বংস করেই বেসরকারিকরণ করতে হবে, এটাই তো স্বাভাবিক বুদ্ধি। জায়োনিস্ট আপনাকে বুঝতে হবে না, সেই প্রক্রিয়ায় তো চলছে, তাই নয় কি? এবার কি হলো দেখুন, এই যে এত এত রাজনৈতিক দল, কেউ হিন্দুর রাজনৈতিক দল, কেউ মুসলমানের, এই যে মাননীয়াকে কীভাবে প্রজেক্ট করা হয়েছে, বেগম বলা হয়। কি মুসলমান সমাজের জন্য উনি নাকি কেঁদে মানে ভাসিয়ে দেন, বাস্তবে কি তাই? তাই ডিভাইড করা। বেগম, উনি নামাজ টামাজ পড়েন, বিভিন্ন জায়গায় দেখবেন হাত এরকম করে, তাই তো? এগুলো কি? এগুলো সারফেস লেভেলের খেলা, মানুষকে বিভক্ত করে দেবার খেলা। কি এই দলটা হিন্দুর দল, হিন্দুদের, এই দলটা মুসলমানের, এই দলটা মুসলমানকে সাপোর্ট করে, এই দলটা হিন্দুকে সাপোর্ট করে, এই দলটা হচ্ছে গরিব মেহনতি মানুষকেও সাপোর্ট করে, আবার মুসলমানকেও সাপোর্ট করে, তাই তো? দলিত মুসলিম ঐক্য, কি এগুলো কি? এইবার আপনি ধরুন ভাবলেন, তাই তো হতেও তো পারে, আপনি ডিভাইড অ্যান্ড রুল ভাবলেন না, ভাবলেন সত্যি রাজনৈতিক দলগুলো এরকমই করে, মানে এটা হিন্দুর দল, ওটা মুসলমানকে সাপোর্ট করে, ওটা অমুক মেহনতি দলিত মানুষের দল। এবার আপনাকে পাল্টা প্রশ্ন করব, অতীতে যাওয়ার দরকার নেই, জায়োনিস্ট ডক্ট্রিন বোঝার দরকারই নেই। এবার বলুন তো, এই যে এত এত দল, এই যে ভিন্ন ভিন্ন সব এদের এজেন্ডা, মানুষে মানুষে এত বাহাবাগি খেপিয়ে দিচ্ছে, ওকে খিস্তি মারছে, ওকে খিস্তি মারছে উপর লেভেলে, জনতাও লেগে পড়ছে কাদা ছোড়াছুড়িতে। এই করোনা প্যান্ডেমিকের সময়, করোনার সময় এরা কখনো এই বিষয়ে দ্বিমত পোষণ করেছে? ভৌয়ের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিছু বলেছে, দ্বিমত পোষণ করেছে, প্রতিবাদ করেছে? দু একজন বিচ্ছিন্ন লোক ছাড়া তাদেরকেও থামিয়ে দেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে রাজনৈতিক দল হিসেবে প্যানিক বিস্তারে সবাই সামিল হয়েছে। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ এদেরকে, জনগণকে উপরে মজিয়ে দাও, ভাগাভাগি করে দাও, কিন্তু আর্থসামাজিক ক্ষেত্রে, সোশিও ইকোনমিক ক্ষেত্রে, ম্যাক্রো লেভেলে আসল যে জায়গাটা, কন্ট্রোলের জায়গাটা, যেটা প্রভুদের ইচ্ছে, সেইটাতে সবাই এক থাকবে। ওখানে কিন্তু কোনো রকম ফারাক নেই। উপরে উপরে হিন্দু, উপরে উপরে মুসলিম, কিন্তু হিন্দু এবং মুসলিমটিকে সর্বনাশ করবার জন্য, প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত করবার জন্য, তাদের শরীরে মারাত্মক কিছু গুঁজে দিয়ে ফার্মা কোম্পানির মুনাফা বৃদ্ধির জন্য, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু সমস্ত রাজনৈতিক দল এক কাট্টা। সেখানে কাউকে পাবেন না, কোনো প্রতিবাদে পাবেন না। তাহলে কি করে এরা আলাদা হলো? হলো না তো। তাহলে এদের কাজ কি? রাজাকে যেমন অর্থ দিয়ে ফান্ডিং করে কন্ট্রোল করা যেত না, সম্ভব নয়, তাই পৃথিবী জুড়ে রাজতন্ত্রকে ওরা শেষ করেছে বিভিন্নভাবে, বিপ্লবীদের প্রমোট করে, পয়সা দিয়ে ফান্ড করে। কিন্তু রাজনৈতিক দলকে ফান্ডিং করে, রাজনৈতিক নেতাদের ফান্ডিং করে, পকেট ভারী করে সহজেই আন্দোলন, বিপ্লব, লড়াই করা যায় এবং জনগণের মগজ ধোলাই করা যায়, এবং মিডিয়া তো ওদের পকেটে আছেই। দেখবেন এই মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া যত সব আছে, টেলিভিশন চ্যানেল, কাদের মালিক কারা? আদানি আম্বানি, দেখে নেবেন। তো সেখানে আপনি কি আশা করেন? বেসরকারিকরণের এটাই তো সুবিধে। তো যতটুকু অবশিষ্ট আছে সেটাও ওরা শেষ করে দেবে। আর তাই কারণেই আর জি কর এলো।
আমি আগেই বলেছিলাম, অনেকে অবিশ্বাস করেছিলেন। তাহলে সারফেস লেভেলের খেলাটা আপনি দেখতে পাচ্ছেন, হিন্দু মুসলমান দেখতে পাচ্ছেন, জাতপাত দেখতে পাচ্ছেন, দলিত মুসলিম দেখতে পাচ্ছেন, কিন্তু ডিপ স্টেটের খেলাটা আপনি দেখতে পাচ্ছেন না। সেটা অনেক গভীরে, কারণ ওই জায়গাটাই ওরা কন্ট্রোল করতে চায়। ওটা হলেই বাকি সব কিছু নজরে আসবে, আপনি কন্ট্রোলে আসবে। সে আপনি দাড়ি রাখুন, টিকি রাখুন, আপনি গেরুয়া পরুন, আপনি হিজাব পরুন, আপনি টাকনুর ওপরে পাজামা পরুন, ওদের কিছু যায় আসে না। আপনার অর্থনীতিটাকে, আপনার মেরুদণ্ডটাকে যদি ওরা কবজা করতে পারে, তাহলে আপনি ওদের ছকের মধ্যে পড়ে গেলেন। আপনি হিজাব পরে ভৌ ভৌ নিচ্ছেন, না আপনি গেরুয়া পরে লাইনে দাঁড়াচ্ছেন, ভৌয়ের লাইনে দাঁড়াচ্ছেন, ওদের কিছু যায় আসে? কিছু যায় আসে না। ওরা সেটাই করতে পারছে। কিভাবে করতে পারছে? এই রাজনৈতিক দলকে প্রমোট করে এটা করতে পারছে। আর রাজনৈতিক দলের এত অর্থ কোথা থেকে আসে? মানুষ খাওয়াতে গেলে ডিম ভাত বলুন, মাছ ভাত বলুন, রাত জাগতে গেলে খরচা বলুন, কারা দেয়? সরাসরি কি প্রভুরাই দেয়? এখানে কি ক্লাউস সোয়াব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সরাসরি টাকা দিচ্ছেন? না না, ওগুলো নির্দেশ আছে। কখনো ফার্মা কোম্পানি তো বেনিফিটেড হচ্ছে এ দ্বারা। আমি আগের ভিডিওতে বলেছি, বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের লাইন বাড়ছে, বহু আগেই এসব তথ্য প্রমাণিত। তো এগুলো হচ্ছে, কিন্তু পাশাপাশি এই কারণেই ওরা ফান্ড করছে। ফান্ড ছাড়া কোনো প্রতিবাদ, কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন আধুনিক কারণে জমাট বাঁধতে পারে না, অসম্ভব। আমরা যারা এই পার্শ্ব প্রতিক্রিয়া বলুন, আগামীতে যে সব চাপিয়ে দিতে না পারে আমাদের ওপরে ভৌ, তার জন্য যে সভা সমিতিগুলো করি, তার জন্য যতটুকু খরচ খরচা হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি ফান্ডিং ছাড়া কখনোই সম্ভব নয়। তাহলে কারা ফান্ড করছে? এখান থেকে প্রশ্ন করুন, বাঁচিয়ে রাখছে কারা? আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে আমি এই ভিডিওটি এখানেই শেষ করব। আমরা আরজি করে চলে যাব, রিলেট করে, এবং সন্দীপ বাবুতে ফিরে যাব। মানিককে যেভাবে, মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় যেমন করে রাজনৈতিক দলের মুখ হিসেবে তাদেরকে তুলে ধরা হয়েছে, যাতে করে ওই রাজনৈতিক দলটিকেই আপনি ঘৃণা করবেন, প্রভুদের দেখতে পাবেন না, আড়ালে কি হচ্ছে দেখতে পাবেন না। সেই ডিভাইড অ্যান্ড রুলের খেলাতে এই ব্যক্তির মুখ কি করে আপনার মগজকে পরিচালিত করে, সেই বিষয়টি নিয়েই পরবর্তী বিভাগে আসছি আমি। সঙ্গে থাকুন, ছড়িয়ে দেব।